নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যা ভারতের স্বাধীনতা আর দেশভাগের ঠিক আগের একটা অন্ধকার অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গা। চলুন সরাসরি ঐতিহাসিক নথিপত্র ঘেঁটে সেই সময়ের বাস্তবতায় ফিরে যায়। আজকের এই আলোচনায় আমরা মূলত যে বিষয়গুলো ছুঁয়ে যাব তা হল কিভাবে ডিরেক্ট অ্যাকশন ডের পর দাঙ্গার প্রেক্ষাপট তৈরি হল, এরপর সেই ভয়াবহ নৃশংসতা আর ধর্মান্তরের ঘটনা, নারীদের অবর্ণনীয় দুর্দশা, পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজের চিত্র, মহাত্মা গান্ধীর শান্তি মিশন এবং একদম শেষে দেশভাগের ওপর এর সুদূর প্রসারী প্রভাব। চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক প্রেক্ষাপটের কথায়। কিভাবে এই দাঙ্গার বীজ বোনা হয়েছিল? টাইমলাইনটা একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব ঘটনাগুলো কত দ্রুত ঘটছিল। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট কলকাতায় ডিরেক্ট অ্যাকশন ডের সেই ভয়াবহ রক্তপাত। এরপর প্রতিশোধের আগুনটা কিন্তু সেখানেই নিভে যায়নি, বরং সুকৌশলে ছড়িয়ে দেওয়া হলো গ্রামীণ নোয়াখালীতে। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে চলল ব্যাপক অপপ্রচার, আর তার ঠিক পরপরই ১০ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপূজার দিন আচমকায় জ্বলে উঠল দাঙ্গার আগুন। এই আর্কাইভাল নথিগুলো ঘাটলে একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে। দাঙ্গা কিন্তু এমনি এমনি ছড়ায়নি। স্থানীয় নেতারা রীতিমতো সাধারণ মানুষকে উস্কে দিয়েছিল। যেমন ধরুন, গুলাম সারোয়ার নামে স্থানীয় এক পীর ও নেতা একটা মারাত্মক গুজব ছড়িয়ে দিলেন। রটানো হলো এক হিন্দু সন্ন্যাসী নাকি মুসলিমদের রক্ত দাবি করেছেন। কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই, অথচ স্রেফ এই একটা গুজবই সাধারণ মানুষের ক্ষোভের আগুনে একেবারে ঘি ঢেলে দিল। এবারের পর্বে আমরা নজর দেব সে দিনগুলোতে ঘটা নৃশংসতা এবং জোরপূর্বক ধর্মান্তরকরণের ঘটনাগুলোর দিকে। সরকারি রিপোর্টগুলো পড়লে সত্যিই শিউরে উঠতে হয়। এটা স্পষ্ট যে এই হামলাগুলো কোনো সাময়িক উত্তেজনার বশে বা বিচ্ছিন্নভাবে হয়নি। পুরোটাই ছিল একেবারে নিখুঁত পরিকল্পনা। হামলাকারীরা রীতিমতো সংঘবদ্ধ হয়ে টেলিগ্রামের তার কেটে দিয়েছিল, রাস্তাঘাট আটকে দিয়েছিল, এমনকি সেতুগুলো ভেঙে ফেলেছিল। উদ্দেশ্য একটাই, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা, যাতে বাইরের পৃথিবী থেকে কোনো সাহায্য তাদের কাছে পৌঁছাতেই না পারে। ২,০০০ বর্গমাইল, একবার ভেবে দেখুন তো এলাকাটা কতটা বিশাল। নোয়াখালী আর ত্রিপুরা, এই দুই জেলার এত বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চলেছিল। শুধুমাত্র এই একটা সংখ্যাই বলে দিচ্ছে দাঙ্গার ভয়াবহতা আসলে ঠিক কতটা ব্যাপক ছিল। ঐতিহাসিক নথিপত্রগুলো থেকে আরও একটা ভয়ঙ্কর তথ্য উঠে আসে। ঘরবাড়ি পোড়ানোর জন্য হামলাকারীরা প্রচুর পরিমাণে পেট্রোল ব্যবহার করেছিল। আর এর পাশাপাশি চলছিল আরেকটা মানসিক অত্যাচার, মৃত্যুর ভয় দেখিয়ে সুপরিকল্পিতভাবে হাজার হাজার মানুষকে ধর্মান্তরিত করা। এই ধর্মান্তরের প্রক্রিয়াটাও ছিল অত্যন্ত অপমানজনক। জোর করে কলমা পড়ানো, গরুর মাংস খাওয়ানো, লুঙ্গি আর পাকিস্তানি টুপি পরতে বাধ্য করা, এমনকি নারীদের শাখা ভেঙে ফেলা এবং সিঁদুর মুছে ফেলার মতো ঘটনাগুলো ঘটানো হয়েছিল। মূল উদ্দেশ্যটা পরিষ্কার, তাই না? ভুক্তভোগীদের ধর্মীয় পরিচয় একেবারে মূলে আঘাত করা আর তাদের নিজস্ব বিশ্বাস, সংস্কৃতিকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া। বাদ যায়নি মন্দিরগুলোও, সেগুলোকেও অপবিত্র করা হয়েছিল। ৯,৫৯৫। এই বিশাল সংখ্যাটা শুধুমাত্র ত্রিপুরা জেলায় জোরপূর্বক ধর্মান্তরকরণের একটা সরকারি হিসাব, বুঝতে পারছেন? শুধুমাত্র একটা জেলার হিসাব এটা। এর সাথে নোয়াখালীর হিসাব যোগ করলে এই সংখ্যাটা যে আরও কয়েক হাজার বেড়ে যাবে, সে বিষয়ে ঐতিহাসিক দলিলগুলো কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এবার আমরা আলোচনা করব এই দাঙ্গার সবচেয়ে মর্মান্তিক দিকটি নিয়ে, নারীদের চরম দুর্দশা। যে কোনো সংঘাতের মতোই এখানেও নারীদের সবচেয়ে সহজ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ঐতিহাসিক সূত্রগুলো বলছে বিচ্ছিন্ন গ্রামগুলো থেকে নারীদের গণহারে অপহরণ করা হতো। এরপর হামলাকারীদের সাথে তাদের জোর করে বিয়ে দেওয়া হতো। একটা গোটা সম্প্রদায়ের মনোবল চিরতরে ভেঙে দিতেই এমন চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল। এখানে একটা খুব কঠিন প্রশ্ন সামনে আসে। উদ্ধার পাওয়ার পরেও এই নারীদের অনেকেই কেন নিজেদের বাড়িতে ফিরে যেতে চাননি? এর উত্তরটা লুকিয়ে আছে এক গভীর সামাজিক কলঙ্কের মধ্যে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে উদ্ধার হওয়া এই নারীদের অনেকে কি তাদের নিজেদের রক্ষণশীল পরিবার আর মেনে নিতে চায়নি। একবার ভাবুন, সমাজচ্যুত হওয়ার এই ভয়াবহ বাস্তবতা তাদের জন্য পরিস্থিতিকে কতটা দুর্বিষহ করে তুলেছিল। অন্ধকারের এই চরম রূপ দেখার পর এবার আমরা একটু ঘুরে দাঁড়ানোর গল্প শুনব। আমাদের পরবর্তী পর্ব ত্রাণ এবং উদ্ধার কাজ। এই সময়টাতে সরকারি প্রশাসন আর সাধারণ মানুষের ভূমিকার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য ছিল, সেটা সত্যিই অবাক করার মতো। একদিকে ব্রিটিশ সরকারের চরম উদাসীনতা, সামরিক পদক্ষেপ নিতে অনীহা আর অপর্যাপ্ত সহায়তা, অন্যদিকে সাধারণ মানুষের, বিশেষ করে ভারতীয় নারী সংগঠনগুলোর তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। তারা নিজেরাই ত্রাণ শিবির স্থাপন করলেন, সরাসরি জীবনে ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন উদ্ধার কাজে। এই তৃণমূল পর্যায়ে লড়াই ইতিহাসকে সত্যি নতুন করে ভাবতে বাধ্য করে।
সাহসিকতার কথা বলতে গেলে লীলা রায়ের নাম না নিলেই নয়। কোনো রকম সরকারি বা সামরিক সাহায্য ছাড়াই তিনি ন্যাশনাল সার্ভিস ইনস্টিটিউটের ক্যাম্প স্থাপন করেছিলেন। তিনি আর তার দল প্রায় ৯০ মাইল বৈরীপথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে ২৭টি গ্রাম ঘুরে ১৩০৭ জন অপহৃত নারীকে উদ্ধার করেছিলেন। এটা যে কতটা অদম্য সাহসের ব্যাপার তা হয়তো আমরা আজকে বসে পুরোপুরি কল্পনাও করতে পারব না। কিন্তু এত বীরত্বপূর্ণ উদ্ধার কাজের পরেও একটা বড় শূন্যতা থেকে গিয়েছিল। নথিপত্র প্রমাণ করে যে প্রশাসনিক ব্যবস্থা আসলে পুরোপুরি ভেঙে পড়েছিল। পুলিশের তরফ থেকে ন্যূনতম কোনো নিরাপত্তা ছিল না। ফলে আতঙ্কিত মানুষগুলো বাধ্য হয়েছিলেন নিজেদের চিরচেনা ভিটামাটি ছেড়ে সম্পূর্ণ অজানা কোনো অঞ্চলে পালিয়ে যেতে। এই চরম বিশৃঙ্খলার মধ্যে শান্তির বার্তা নিয়ে যিনি এগিয়ে এসেছিলেন আমাদের পরের পর্ব তাকে নিয়েই। পঞ্চম পর্ব, গান্ধীর শান্তি মিশন। পরিসংখ্যানের বাইরে গিয়ে সেই সময়ের আসল মানবিক বাস্তবতাকে বুঝতে হলে এই ত্রাণের শিবিরগুলোর দিকে তাকাতে হবে। ঠিক এই সময়েই মহাত্মা গান্ধী নোয়াখালীর মানুষের পাশে দাঁড়াতে একটা দারুণ উদ্যোগ নেন ১ গ্রাম ১ কর্মী বা 1 ভিলেজ 1 ওয়ার্কার পরিকল্পনা। তার মূল উদ্দেশ্যই ছিল সরাসরি একেবারে প্রান্তিক আর ভীত সন্ত্রস্ত কৃষকদের কাছে পৌঁছানো, তাদের মনে সাহস জোগানো আর ভেঙে পড়া দুই সম্প্রদায়ের মধ্যে আবার একটা বিশ্বাসের সেতু তৈরি করা। এক্ষেত্রে গান্ধীজির বার্তাটা ছিল একেবারে স্পষ্ট এবং অত্যন্ত জোরালো। দাঙ্গাকারীদের উদ্দেশ্যে তিনি কড়া ভাষায় বলেছিলেন, তোমরা যা করেছ তার মাধ্যমে তোমরা পাকিস্তানকেই হত্যা করেছ। তিনি হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রতিশোধের বদলে ভয়কে জয় করার জন্য, আর একই সাথে শান্তি কমিটি গঠনের মাধ্যমে পুনরায় বিশ্বাস স্থাপন করতে মুসলিম সম্প্রদায়কেও তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সবশেষে আমরা আসছি এই ঘটনার সুদূর প্রসারী প্রভাবে। ষষ্ঠ পর্ব, দেশভাগ ও এর প্রভাব। এই ভয়াবহ দাঙ্গার পেছনের অর্থনৈতিক প্রেক্ষাপটটা একটু গভীরভাবে লক্ষ্য করা দরকার। ৪০-এর দশকে নোয়াখালীতে ব্যাপক অর্থনৈতিক মেরুকরণ ছিল। সেখানকার জনসংখ্যার প্রায় ৯৮% ছিলেন মুসলিম, যারা মূলত জমির বর্গাচাষী বা ঋণগ্রস্ত কৃষক। আর অন্যদিকে জমির মালিকানা এবং অর্থনৈতিক ক্ষমতা ছিল মূলত সংখ্যালঘু হিন্দু জমিদার ও মহাজনদের হাতে। রাজনৈতিক আর ধর্মীয় উন্মাদনা কিভাবে একটি সমাজের শত বছরের পুরনো অর্থনৈতিক সম্পর্ককে এক লহমায় ধ্বংস করে দেয়, নোয়াখালী তার অন্যতম বড় প্রমাণ। অসংখ্য ত্রাণ আর শান্তি প্রচেষ্টা সত্ত্বেও একটা বড় ক্ষতি ততদিনে হয়ে গিয়েছিল। নোয়াখালীর এই অকল্পনীয় মাত্রার সহিংসতা তৎকালীন সর্বভারতীয় নেতাদের মনে এই বিশ্বাসটা একেবারে গেঁথে দিয়েছিল যে অখণ্ড ভারত হয়তো আর কোনোভাবেই সম্ভব নয়। পারস্পরিক আস্থার এই চূড়ান্ত পতনের ফলে দেশভাগের সিদ্ধান্ত আরও ত্বরান্বিত হয়, আর একই সমাজে বাস করা মানুষের ভেতরের শেকড়ের বন্ধনগুলো চিরতরে ছিন্ন হয়ে যায়। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে আমাদের সবার সামনে একটা খুব গভীর প্রশ্ন থেকেই যায়। যখন একটা সমাজের মানুষের ভেতরের বন্ধন এতটা নিষ্ঠুরভাবে ভেঙে ফেলা হয়, তখন কি ভৌগোলিক বিচ্ছিন্নতা বা দেশভাগই শান্তির একমাত্র পথ? নোয়াখালীর এই ঘটনা দক্ষিণ এশিয়ার ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল, রেখে গিয়েছিল এক গভীর ক্ষত। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তবে এই প্রশ্নের উত্তর খোঁজার ভার রয়ে গেল আমাদের সবার ভাবনার জগতে।